একটি স্যানাটোরিয়াম বা এক ধরনের স্কুল যেখানে শুধুমাত্র মেয়েদেরকে রাখা হয় এবং স্কুলের উদ্দেশ্য তারা সব সময় মেয়েদের সঠিকভাবে যত্ন নেবে এবং তাদের সব সময় সুস্থ রাখবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েগুলো কখনোই সুস্থ থাকে না, এমনকি সময়ের সাথে সাথে মেয়েগুলো গায়েব হয়ে যায়। তো এর পেছনে আসল কারণ কি? হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য সাইলেন্সড। সময়টা হলো 1938, যখন কোরিয়ায় জাপানিদের রাজত্ব চলত। আর এমনই কোরিয়ার সবচেয়ে পপুলার শহর সিওলে এক মহিলাকে দেখানো হয় যে কিনা তার সৎ মেয়ে সিজুকাকে মেয়েদের স্যানাটোরিয়ামে নিয়ে যাচ্ছে। স্যানাটোরিয়াম এমন একটি জায়গা যেখানে সেই সব মেয়েদের ট্রিটমেন্ট করা হয় যারা কোনো বিশেষ রোগে আক্রান্ত অথবা যাদের মধ্যে কোনো মানসিক রোগ রয়েছে। আর এই জায়গার পরিবেশটা সাধারণ পরিবেশের চাইতে অনেকটাই ভালো থাকে, যাতে অসুস্থ মানুষটি খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদিও সিজুকা তার ফ্যামিলি ছেড়ে এত দূরে এবং অচেনা স্যানাটোরিয়ামে থাকতে চায় না, কিন্তু তার সৎ মা তাকে স্যানাটোরিয়ামে রেখে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি সে চায় সিজুকাকে এখানে রেখে টোকিওতে ঘুরতে চলে যাবে, যেখানে তার হাজবেন্ড রয়েছে। এখন এই স্যানাটোরিয়ামে সিজুকা যখন প্রবেশ করে, এখানে থাকা প্রত্যেকটা মেয়ে অথবা স্টুডেন্ট অবাক দৃষ্টিতে এবং আনন্দের সাথে তাকে দেখতে থাকে। আর এর পেছনে একটাই কারণ, এই বদ্ধ জায়গায় থাকতে থাকতে এই মেয়েগুলো জীবন একদম বোরিং হয়ে গেছে। তাই তারা যদি কোনোদিন একটি নতুন কিছু দেখে ফেলে অথবা তাদের মতোই নতুন একটি মানুষকে দেখে ফেলে, তবে তাদের জীবন অনেকটাই খুশিতে ভরে ওঠে। এখন এই মেয়েগুলো তাদের স্কুলের ছোট্ট জানালা দিয়ে সিজুকাকে স্বাগত জানায়। এখন এই স্কুলের প্রিন্সিপাল সিজুকাকে কথা দেয় সে এখানে সুরক্ষিত থাকবে এবং তার প্রত্যেকটার সমস্যা ভালোভাবে দেখাশোনা করা হবে। এরপর এখানকার কাউন্সিলর সিজুকার কাছে থাকা প্রত্যেকটা জিনিস তার কাছ থেকে দূরে সরিয়ে রাখে, যার মধ্যে নোটবুক এবং তার জামা কাপড়গুলো থাকে। কিন্তু সিজুকা এর প্রতিবাদ করে এবং তার নোটবুকটা তার কাছে রেখে দেবার জন্য দাবি করে। কিন্তু এখানকার কাউন্সিলর সঙ্গে সঙ্গে তাকে একটি চড় মারে এবং জানায় সে যেন এরপর থেকে তার কথা অমান্য না করে। একই সময় আমরা দেখি ক্যাজুয়ে নামের একটি মেয়েকে, যে কিনা এই স্কুলের একজন ছাত্রী। কিন্তু ক্যাজুয়ের বিশেষত্ব হলো সে বাকিদের থেকে একটু আলাদা, অর্থাৎ তার মনে মায়া দয়া বাকিদের থেকে একটু বেশি। আর এই কারণে সে সিজুকার সাথে পার্সোনাল ভাবে কথা বলে এবং তাকে বোঝায় এখানকার কাউন্সিলর তার সাথে এরকম খারাপ ব্যবহার করছে কারণ এটা তার প্রথম দিন ছিল। তাই সে তাকে বোঝায় সময়ের সাথে সাথে এখানে থাকা প্রত্যেকটা জিনিস সে মানিয়ে নিতে পারবে এবং এগুলো তার অভ্যাস হয়ে যাবে। এরপর সিজুকাকে তার প্রথম ক্লাসরুমে নিয়ে যায়, যেখানে গিয়ে এখানকার শিক্ষক তার সাথে প্রত্যেকটা মেয়ের পরিচয় করায়। এখন এই স্কুলের ছাত্রীরা যখন জানতে পারে এই নতুন মেয়েটির নাম সিজুকা, তখন তারা বেশ অবাক হয়ে যায় এবং একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। এখন এখানে একটি মেয়ে থাকে যার নাম কিহিরা, আর সে সিজুকাকে এই ক্লাস কমপ্লিট করতে হেল্প করে। এখন রাত হলে এরা প্রত্যেকে ঘুমোতে যাবে তার আগে তাদেরকে একটি অদ্ভুত টাইপের মেডিসিন খেতে দেওয়া হয়, যেটা কিনা তাদের শরীরটাকে সুস্থ রাখবে। এখন সিজুকা এই ওষুধ নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে না, বরং সে পাওয়ার সাথে সাথেই খেয়ে নেয়। এখন রাত হলে এখানকার ছাত্রীদের যে লিডার রয়েছে যার নাম ইউকা, সে সিজুকাকে ঘুম থেকে জাগায় এবং তাকে অন্য একটি রুমে নিয়ে যায়। সে তাকে বিভিন্ন রকম ভাবে খেপাতে শুরু করে দেয় এবং তাকে মারধর করে। এখন এর মধ্যে হঠাৎ করে সিজুকা মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর এখানে ক্যাজুয়ে চলে আসে এবং সে এরকম অত্যাচারের হাত থেকে সিজুকাকে রক্ষা করে। আসলে ক্যাজুয়ে এবং ইউকা একটা সময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু বর্তমানে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। পরের দিন সকালে এই স্কুলের প্রিন্সিপাল সিজুকাকে তার অফিসে ডাকে এবং তাকে অদ্ভুত টাইপের একটি চা খেতে দেয়। একইভাবে সে তাকে একটি কম্পিটিশনের কথা জানায়। আসলে প্রত্যেক বছর এই স্কুল থেকে দুজন সুস্থ ছাত্রীকে এই কম্পিটিশনের জন্য বেছে নেওয়া হয়, যাদেরকে তারা টোকিওতে পাঠিয়ে দেয় এবং সেখানে পুনরায় তাদের পুরো শরীরে চেক আপ করা হয় এবং সবশেষে একজন ছাত্রী এই কম্পিটিশনে জিতে যায়। এখন প্রিন্সিপাল চায় এই প্রতিযোগিতায় সিজুকা অংশগ্রহণ করুক, আর এই কারণে তারা সবার প্রথমে সিজুকার শরীরে একটি স্পেশাল ইনজেকশন পুশ করে। কাউন্সিলর সিজুকাকে জানায় এই ইনজেকশনের কারণে তার শরীরে থাকা সব রকম রোগ ব্যাধি দূর হয়ে যাবে। এখন সিজুকা যখন তার রুমে ফিরে আসে, মাঝ রাস্তায় কিহিরা তার সাথে কথা বলে। সে বলে একটা সময় সিজুকা নামেরই একটি মেয়ে এখানে ছিল এবং ইউকা, ক্যাজুয়ে এবং সিজুকা এরা তিনজনই একে অপরের খুব ভালো বন্ধু ছিল। কিন্তু একদিন হঠাৎ করে রহস্যময় ভাবে সিজুকা গায়েব হয়ে যায় এবং এই গায়েবের পিছনে আসল কারণ কি
এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোনো কিছুই জানতে পারেনি। এরপর ক্যাজুয়ে সিজুকাকে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত একটি গোপন স্টোর রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সিজুকা তার সেই নোটবুকটা দেখতে পায়, যেটা কিনা কাউন্সিলর তার কাছ থেকে নিয়েছিল। এখন এটা দেখে সিজুকা খুব বেশি খুশি হয়ে যায় এবং এরকম হেল্প করার কারণে এরা দুজনে একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। এই সব কিছুর পর এই স্কুলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ছাত্রীদেরকে লং জাম্প দিতে হবে এবং যেই ছাত্রীটি সবচেয়ে বড় লং জাম্প দিতে পারবে তাকে সেই ফিজিক্যাল ফিটনেস কম্পিটিশনের জন্য টোকিওতে পাঠানো হবে। এখন এখানে থাকা ইউকা এবং ক্যাজুয়ে সবচেয়ে বড় লং জাম্প দিতে সক্ষম হয়, কিন্তু সিজুকা তেমনটা করতে পারে না, এমনকি সে সামান্য জাম্পটুকু দিতে পারে না। এরপর এদের যখন লাঞ্চের সময় হয়ে যায়, প্রিন্সিপাল তাদেরকে অর্ডার দেয় তারা যেন সঠিক টাইমে তাদের সেই মেডিসিনগুলো খেয়ে নেয় এবং জানায় এই মেডিসিনগুলো তাদের বর্তমান শরীরের অবস্থা অনুযায়ী তৈরি করা হয়েছে এবং প্রত্যেককে এই মেডিসিন সুস্থ করে দেবে। সিজুকা কিহিরাকে জিজ্ঞাসা করে অতীতে সেই সিজুকা কেমন টাইপের ছিল, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন ছিল। এখন এর মধ্যে হঠাৎ করে কিহিরা সিজুকার ওপর লাফিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, যদিও ক্যাজুয়ে এমনটা করতে বাধা দেয়, কিন্তু সিজুকা এই ধাক্কার ফলে মাটিতে পড়ে গিয়ে তার পায়ে চোট লেগে যায় এবং তার মুখ দিয়ে সাদা ফেনার মতো কিছু বেরিয়ে আসে। এরপর কিহিরা যখন তার নর্মাল মুডে ফিরে আসে, সে মনে করতে পারে না কিছুক্ষণ আগে সে কি করেছে, এমনকি তার বিশ্বাস সে তার সাথে কিছুই করেনি। পরের দিন ক্যাজুয়ে এবং সিজুকা লুকিয়ে লুকিয়ে স্কুলের বাইরে চলে যায় এবং জঙ্গলের পথে যাত্রা শুরু করে দেয় এবং কিছুটা যাবার পর তারা দুজন একটি নদী দেখতে পায়। সিজুকা তার জীবনে কখনোই এরকম নদী দেখেনি, তাই তার মনের আনন্দটা একটু বেশি থাকে। এরপর তাদের দ্বিতীয় ফিজিক্যাল টেস্টে সিজুকা প্রত্যেককে অবাক করে দিয়ে বেশ বড় লং জাম্প দিয়ে দেয় এবং দূরত্ব অনুযায়ী ক্যাজুয়ে এবং ইউকার পর সে তৃতীয় স্থান দখল করে নেয়, যার অর্থ হলো সে দিন দিন সুস্থ হচ্ছে। আর এটার কারণ হিসেবে সে বিশ্বাস করে সে নতুন বন্ধু বানিয়েছে, আর এই কারণে সে এমনটা করতে পারছে। এখন সিজুকা এবং ক্যাজুয়েকে একসাথে দেখে ইউকা খুব বেশি জেলাস ফিল করে, তাই সে ইচ্ছাকৃতভাবে সিজুকার জামা কাপড়ের মধ্যে একটি মৃত পাখি রেখে দেয় এবং তাকে কড়া শব্দে জানায় সে যেন এরপর থেকে তার ইগোটা কম দেখায়। যদিও এই কথাতে সিজুকা মোটেও ভয় পায় না, বরং সে এর প্রতিশোধ নেবার জন্য সেই মৃত পাখিটা ব্রেকফাস্টের সময় ইউকার প্লেটের মধ্যে রেখে দেয়। আর এমনই একদিন সিজুকা ক্যাজুয়ের ম্যাট্রিসের নিচে একটি নোটবুক খুঁজে পায়। তার বেশ অদ্ভুত লাগে, তাই সে নোটবুকটা মন দিয়ে পড়ে এবং সে দেখতে পায় নোটবুকের মধ্যে ক্যাজুয়ের একটি ছেঁড়া ফটো রয়েছে। একই সাথে সে লক্ষ্য করে নিচে একটি নেকলেস রয়েছে। সে সেটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু তখনই বিছানার তলা দিয়ে একটি হাত বেরিয়ে আসে এবং নেকলেসটা নিয়ে নেয়। স্বাভাবিকভাবেই সিজুকা খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে মাথা নিচু করে নিচে কি আছে সেটা দেখার চেষ্টা করে এবং সে দেখে সেখানে কেউ নেই, কিন্তু পরের মুহূর্তেই পাশ দিয়ে একটি মেয়ের অদ্ভুত টাইপের গলার আওয়াজ ভেসে আসে। সে সঙ্গে সঙ্গে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার সামনে কাউন্সিলর চলে আসে এবং তাকে পুনরায় ঘরে ফিরে আসতে হয়। আর এবার সিজুকা লক্ষ্য করে তার রুমে কোনো কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা। এরপর একটি মেয়ে যার নাম ইগুচি, সে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। পরের দিন প্রিন্সিপাল প্রত্যেককে জানায় সে গায়েব হয়নি, বরং তার মা এখানে এসে তাকে নিয়ে গেছে। কিন্তু সিজুকা এই কথায় বিশ্বাস করে না, কারণ আগের দিন রাতে সে যেই মেয়েটিকে তার বেডের নিচে দেখেছিল তাকে দেখতে ঠিক ইগুচির মতোই। তাই সে এই ঘটনাটা ক্যাজুয়েকে বলার চেষ্টা করে, কিন্তু ক্যাজুয়ে খুব বেশি গুরুত্ব দেয় না। এখন কিহিরা সিজুকাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ইগুচিকে দেখেছ? এখন সে কিছু বলবে, কিন্তু তখনই সে পাশে থাকা সিঁড়ির নিচটা ভালোভাবে লক্ষ্য করে এবং অবাক করার বিষয় সে দেখতে পায় অন্য একটি মেয়ে ঠিক ইগুচির মতোই এই কন্ডিশনে এখানে পড়ে রয়েছে। এখন এই সব দেখে সিজুকা খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে কিহিরা নিজের গলায় নিজে চেপে ধরেছে। এখন সিজুকা তাকে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক তখনই কিহিরা নিচে পড়ে যায় এবং তার হাত পা বেঁকে যায় এবং কাঁপতে শুরু করে। এখন সিজুকা ছুটে কাউন্সিলরের সাথে এই ব্যাপারে কথা বলে, কিন্তু সে যখন পুনরায় ফিরে আসে সে লক্ষ্য করে কিহিরা এবং সেই মেয়েটি দুজনেই এখানে নেই। এখন এই সব দেখে সিজুকা সোজা প্রিন্সিপালের সাথে কথা বলে, কিন্তু প্রিন্সিপাল তাকে বোঝায় এই সব কিছুই তার ভুল ধারণা এবং সে অতিরিক্ত মেডিসিনের কারণে উল্টো পাল্টা ভ্রম দেখছে। সে আরো জানায় সে যার কথা বলছে অর্থাৎ কিহিরা আজ সকালেই তাকে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ এটা কখনোই সম্ভব নয়। কিন্তু সিজুকা শিওর হয়ে যায় এই স্কুলে কিছু তো একটা রহস্যজনক ঘটছে। পরের দিন সিজুকা এবং ক্যাজুয়ে একসাথে প্লে গ্রাউন্ডে খেলতে থাকে এবং বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করতে থাকে। সিজুকা ভালোভাবে জানে ক্যাজুয়ে তাকে পছন্দ করে, কারণ
আগের সিজুকা তার ভালো বন্ধু ছিল। যদিও সিজুকা এই জিনিসটা মেনে নেয়, কিন্তু তার একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো যদি অতীতে সিজুকা নামের কোনো মেয়ে না থাকতো তবে ক্যাজুয়ে তাকে পছন্দই করত না। তাই সে এই ব্যাপারে ক্যাজুয়েকে জিজ্ঞাসা করে, কিন্তু ক্যাজুয়ে একদম চুপ থাকে, যার অর্থ হলো সিজুকার চিন্তা ভাবনা একদম সঠিক, যার ফলে সিজুকা খুব বেশি রেগে যায় এবং এই রাগের কারণে সে লং জাম্পের কোর্টে দৌড়াতে শুরু করে এবং সবচেয়ে বড় লং জাম্প দিয়ে দেয়। এবং এই দৃশ্য দেখে চারপাশের ছাত্রীরা খুব বেশি অবাক হয়ে যায়। এরপর এরা যখন বাথরুমে যায়, সিজুকা জানায় তার শরীরটা মোটেও ভালো লাগছে না, তাই সে ক্যাজুয়ের কাছে হেল্প চায়। এখন এই কথা শুনে ক্যাজুয়ে চমকে ওঠে, যেন দেখে মনে হয় তার অতীতের কোনো কথা মনে পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে বেসমেন্টে চলে যায়, যেখানে একটি বড় বাক্স থাকে এবং এটা দেখেও তার অতীতের এমন কিছু কথা মনে পড়ে যায় যেগুলো কিনা অতীতে সেই সিজুকার সাথে ঘটেছিল। এরপর সিজুকা প্রিন্সিপালের অফিসে যায় এবং প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করে সে যেন তার সেই মেডিসিনগুলো বন্ধ করে দেয়, কারণ এখন তার শরীর অনেকটাই বেটার হয়ে গেছে। প্রিন্সিপাল তার এই কথা মেনে নেয় এবং তাকে জানায় সে যেন এখনই তার রুমে ফিরে যায়। পরের দিন ক্লাসে প্রিন্সিপাল ঘোষণা করে সে এবার এই ক্লাস থেকে টোকিও সেই প্রতিযোগিতার জন্য একজন মেম্বারকে বেছে নেবে। প্রত্যেকের বিশ্বাস প্রিন্সিপাল হয় ক্যাজুয়েকে অথবা ইউকোকে বেছে নেবে, কিন্তু প্রিন্সিপাল প্রত্যেককে অবাক করে দিয়ে সে সিজুকাকে বেছে নেয়। এখন এই ক্লাস শেষ করে শিক্ষক যখন চলে যায়, ইউকা সঙ্গে সঙ্গে সিজুকার ওপর অ্যাটাক করে এবং চিৎকার করে বলে, তুমি আমার সুযোগটা কেড়ে নিয়েছ। আর এই বলে সে তার গলা চেপে ধরে এবং দেওয়ালে ইচ্ছে মতো ধাক্কা দিতে শুরু করে। কিন্তু একটা সময় সিজুকা খুব বেশি রেগে যায় এবং চিৎকার করে ওঠে, কিন্তু অবাক করার বিষয় এই চিৎকারে তার পিছনে থাকা মোটা কাচের দেওয়ালটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। একইভাবে সে ইউকার গলাটা চেপে ধরে এবং তাকে এক হাতে ওপরে তুলে ধরে। এখন সিজুকা এরকম ভয়ানক রূপ এবং একই সাথে এরকম শক্তি দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায় এবং কেউ তাকে ঠেকানোর সাহস পর্যন্ত করতে পারে না। এবং সিজুকা তখন তাকে ছেড়ে দেয় যখন ইউকা অজ্ঞান হয়ে যায়। এখন ক্যাজুয়ে তাকে ভয়ে ভয়ে প্রশ্ন করে সে কি ঠিক আছে। এখন যদিও সিজুকার হাতে একাধিক কাচের টুকরো ঢুকে গেছে এবং তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু তবুও সে জানায় সে একদম ঠিক আছে এবং তার কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে না। এখন এই কথা শুনে ক্যাজুয়ে একদম চুপ হয়ে যায়, কারণ তার অতীতের সেই সিজুকার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। এখন ক্যাজুয়ে যে করেই হোক সিজুকার স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে এবং তার নাম এবং তার পুরো পরিচয় মনে করানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। এরপর ক্যাজুয়ে যখন অচেতন অবস্থায় তার বেডে শুয়ে থাকে এবং ঠিক তার পাশেই সিজুকা বসে থাকে। এখন এই সুযোগে সিজুকা ক্যাজুয়ের সেই নোটবুকটা ভালোভাবে পড়তে শুরু করে এবং সে লক্ষ্য করে এই ডায়েরিতে তার নাম একাধিকবার লেখা রয়েছে এবং তার মধ্যে একটি বাক্সের ছবি রয়েছে। এখন এই সব দেখে তার মনে পড়ে যায় সে এরকমই একটি বাক্স এখানকার স্টোর রুমে দেখেছিল। তাই সে সঙ্গে সঙ্গে সেই বাক্সের কাছে চলে যায় এবং সেটা খুলে ফেলে। একই সাথে ক্যাজুয়ের জ্ঞান ফিরলে সেও তাকে ফলো করে এগিয়ে যায়। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি অতীতে সেই পুরনো সিজুকা এবং ক্যাজুয়েকে। তারা দুজন একসাথে ঠিক একইভাবে এই স্টোর রুমে পৌঁছায় এবং সিজুকা ঠিক একই রকম ভাবে মাটিতে পড়ে যায় যেমনটা বর্তমানে কিহিরার সাথে হয়েছিল এবং তার হাতেও প্রচুর পরিমাণে ক্ষত হয়ে যায়, কিন্তু সে কোনো রকম অনুভূতি অনুভব করে না এবং একইভাবে সে ক্যাজুয়ের কাছে হেল্প চায়, কিন্তু ক্যাজুয়ে তাকে কোনো রকম হেল্প করে না, কারণ সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং এখান থেকে চলে যায়। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং ক্যাজুয়ে যখন এখানকার কাউন্সিলরকে নিয়ে ফিরে আসে, সে আর সিজুকাকে খুঁজে পায় না এবং ক্যাজুয়েকে এটা বলে সান্ত্বনা দেয় যে সিজুকা পুনরায় তার বাড়িতে চলে গেছে। কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত এই দিনটার কথা ক্যাজুয়ে এখনো ভুলতে পারেনি। তার এখনো প্রতিটা রাতেই এই স্মৃতিগুলো পুনরায় ভেসে ওঠে, কারণ তার বিশ্বাস সেদিন যদি সে তাকে হেল্প করত তবে হয়তো আজও সিজুকা তার সাথে থাকত। এখন বর্তমানে ক্যাজুয়ে এবং সিজুকা প্রিন্সিপাল রুমে চলে যায় এবং চারিপাশটা ভালোভাবে তদন্ত করতে শুরু করে দেয়, শুধুমাত্র এই আশায় যে তারা এই ভ্যানিশ হওয়ার পিছনে আসল কারণটা জানতে পারবে। এখন এর মধ্যে হঠাৎ করে প্রিন্সিপাল রুমে প্রবেশ করে এবং তার সাথে একজন জাপানি সোলজার থাকে। এখন এই মেয়েগুলো কোনো রকমে এখানে থাকা আলমারির পিছনে লুকিয়ে পড়ে, যার ফলে প্রিন্সিপাল তাদেরকে দেখতে পায় না। এখন এই মেয়েগুলো শুনতে পায় প্রিন্সিপাল এই সোলজারের সাথে বিশেষ একটি এক্সপেরিমেন্টের ব্যাপারে আলোচনা করছে এবং একই সাথে বিশেষ এক ধরনের ড্রাগসের ব্যাপারেও আলোচনা করছে। এখন এরা দুজন এখান থেকে চলে গেলে এই দুটো মেয়ে খুব সতর্কের সাথে সেই বাক্সটা চাবি দিয়ে খুলে ফেলে এবং বাক্সের মধ্যে তারা দেখতে পায় একটি ফাইল রয়েছে, যার মধ্যে সেই ড্রাগসের বিবরণ লেখা রয়েছে এবং এই ড্রাগসগুলোই তারা এখানকার মেয়েগুলোর ওপর ব্যবহার করছে।
এখন এই দুটো মেয়ে সেই ফাইল ভালোভাবে পড়ে এবং জানতে পারে এরকম ড্রাগস দেওয়ার একটাই কারণ, তারা এই মেয়েগুলোর মধ্যে এক ধরনের অদ্ভুত শক্তি ক্রিয়েট করতে চায়, যেই শক্তি সাধারণ মানুষের মধ্যে থাকে না, এবং তারপর এই মেয়েগুলোকে যুদ্ধক্ষেত্রে সোলজার হিসেবে ব্যবহার করতে চায়। আর এই কারণে এই জাপানি সোলজারগুলো এই ধরনের স্যানাটোরিয়ামে মেয়েদের সাথে এরকম এক্সপেরিমেন্ট করার জন্য নির্দেশ দিয়েছে, এবং তাদের কথা মতোই এখানকার শিক্ষকগুলো এক্সপেরিমেন্ট করছে, এবং তারা জানতে পেরেছে এই ড্রাগস নেওয়ার ফলে মেয়েগুলো খুব শক্তিশালী হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই তারা মারা যায়। আর এই কারণে সিজুকার সবচেয়ে বড় লং জাম্প দিয়েছিল, এবং একই সাথে সেই মেয়েগুলো মাটিতে পড়ে মুখ দিয়ে সাদা ফেনার মতো কিছু বেরোচ্ছিল, এবং তারপরেই তারা ভ্যানিশ হয়ে গেছিল। কিন্তু বাস্তবে তারা ভ্যানিশ হয়নি, বরং মারা গিয়েছিল, এবং এই মৃত্যু ঢাকার জন্য তারা চুপচাপ সেই মৃতদেহগুলো সরিয়ে ফেলেছিল, যাতে দেখে মনে হয় সে ভ্যানিশ হয়ে গেছে। এখন এই দুটো মেয়ে হঠাৎই বাইরে থেকে বেশ কিছু মেয়ে চিৎকার শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে বাইরে যায় এবং দেখে ইউকো নামের সেই মেয়েটি একটি গাছের ওপর দাঁড়িয়ে রয়েছে, এবং তখনই সে গাছ থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। এখন কাউন্সিলর প্রত্যেকটা মেয়েকে তাদের রুমে ফিরে যেতে বলে, কিন্তু এমনটা করতে গিয়ে সে লক্ষ্য করে এই মেয়েগুলোর মধ্যে সিজুকা এবং ক্যাজুয়ে নেই। আসলে তারা ইতিমধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে তাদের যাত্রা শুরু করে দিয়েছে, এবং তাদের লক্ষ্য একটাই, তারা যে করেই হোক এই স্যানাটোরিয়ামের বাইরে যেতে চায়। এবং একটা সময় দৌড়াতে দৌড়াতে তারা একটি মিলিটারি ক্যাম্প দেখতে পায়। এখন তারা অন্যদিকে দৌড়ানোর চেষ্টা করবে, কিন্তু তখনই এখানকার সোলজার এদের দুজনকে ধরে ফেলে। এখন এরা এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই এই সোলজার গুলি চালিয়ে দেয়, যার ফলে সিজুকার গায়ে গুলি লেগে যায়। এখন ক্যাজুয়ে সিজুকার কানে কানে কিছু বলে এখান থেকে চলে যায়, এবং সেই সোলজার সিজুকাকে পুনরায় স্যানাটোরিয়ামে নিয়ে আসে। এরপর সেখানকার প্রিন্সিপাল তাকে একটি ইঞ্জেকশন দেয় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে ক্যাজুয়ে কোনো রকমে তার রুমে প্রবেশ করে এবং সেখান থেকে একটি বন্দুক নিয়ে নেয়, কারণ তার লক্ষ্য একটাই, আর সেটা হলো সে যে করেই হোক সিজুকাকে রক্ষা করবে। এরপর সে বন্দুক নিয়ে সেই রুমে চলে যায় যেখানে সিজুকা রয়েছে, কিন্তু সে তাকে হেল্প করবে তখনই পাশ দিয়ে সে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে চারিপাশটা ভালোভাবে দেখে এবং তাকে পিছন দিয়ে একটি সোলজার অ্যাটাক করে। অন্যদিকে একই সময় এই স্কুলের প্রিন্সিপাল এবং কাউন্সিলর প্রত্যেকটা মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় এবং তাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ ধরনের মেডিসিন তৈরি করতে শুরু করে দেয়। আর এমনটা করতে গিয়ে প্রিন্সিপাল খুব বেশি এক্সাইটেড থাকে, কারণ তার মতে তার এই এক্সপেরিমেন্ট কাল সকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তার এই আনন্দ খুব বেশি সময় থাকে না, যখন প্রিন্সিপাল সেই সোলজারকে একজন কর্মচারী মনে করে এবং তার সাথে খারাপ ব্যবহার করে, কারণ যেহেতু এই এক্সপেরিমেন্ট কাল সকালেই কমপ্লিট হয়ে যাবে, তাই তার মতে এই মিলিটারি সোলজারদের আর তার প্রয়োজন হবে না। এখন এই সব কিছু দেখে সেই সোলজার প্রিন্সিপালকে জানায় এই এক্সপেরিমেন্ট শুরুটা সে করেছিল এবং সেই হলো এর প্রধান, তাই তার কথা তাকে শুনতেই হবে। কিন্তু প্রিন্সিপাল তার কথা শোনে না। এখন এখান থেকে কাউন্সিলর প্রিন্সিপালের বিরুদ্ধে চলে যায় এবং তাকে সজোরে একটি চড় মারে। এখন এর মধ্যে এই জায়গাটা জাপানি সোলজারে ভরে যায়। অন্যদিকে ক্যাজুয়ের যখন জ্ঞান ফেরে, সে লক্ষ্য করে সে একটি বাক্সের মধ্যে বন্দী রয়েছে এবং এই বাক্সটা জলে ভর্তি হয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে চেষ্টা করে এখান থেকে বেরোনোর, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়, কারণ এটা একটা ফাঁদ। একইভাবে সিজুকার যখন জ্ঞান ফিরে যায়, সে সঙ্গে সঙ্গে ক্যাজুয়েকে খোঁজার চেষ্টা করে এবং তার চারপাশটা ভালোভাবে দেখে, এবং সে একদম চমকে যায় যখন সে লক্ষ্য করে তার চারপাশে একাধিক ট্যাঙ্ক রয়েছে এবং তার মধ্যে একাধিক মেয়েকে বরফ দিয়ে পুতুলের মতো দাঁড় করিয়ে রেখেছে। এবং অবাক করার বিষয়, এর মধ্যে ক্যাজুয়েও রয়েছে। এই সব দেখে সিজুকা খুব বেশি ভয় পেয়ে যায়। এখন সিজুকা কোনো উপায় না পেয়ে কাঁদতে শুরু করে এবং চিৎকার করে ভিতরে থাকা মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই তার এই চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং একটা সময় তার এই ভয় মন থেকে চলে যায় এবং চলে আসে এক ভয়ানক রাগ, কারণ আজ এই স্কুলের কারণে তার বান্ধবীগুলোর এমন হয়ে গেছে এবং এই ছাত্রীগুলোর মৃত্যু হয়ে যাচ্ছে। তাই সে ডিসাইড করে নেয় এই ভয়ানক এক্সপেরিমেন্টের পিছনে যেই ব্যক্তি রয়েছে তাকে সে মেরে ফেলবে। এখন যেহেতু তার মধ্যে সেই অস্বাভাবিক শক্তি রয়েছে, তাই সে খুব সহজেই সামনে থাকা বড় বড় জিনিস নিজের হাতে তুলে ফেলে এবং সেগুলো সোজা সেই সোলজার এবং প্রিন্সিপালকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। এমনকি এই অবধি নয়, এই সোলজারগুলো যখন তার উপর ফায়ার করে, সে সঙ্গে সঙ্গে সেই গুলিগুলো থেকেও নিজেকে রক্ষা করে ফেলে। একইভাবে একটা সময় সেই প্রত্যেকটা সোলজারকে মেরে ফেলে এবং একইভাবে সেই প্রত্যেকটা মেয়েও ঘুম থেকে জেগে যায় এবং তাদের মধ্যেও সেই একই রকম অস্বাভাবিক শক্তি তৈরি হয়ে যায়। আর এর কারণ কিছুক্ষণ আগেই তাদেরকেও সেই মেডিসিন দেওয়া হয়েছে
এখন তারা সবার প্রথমে সেই কাউন্সিলরের উপর অ্যাটাক করে। এখন এই সব কিছু দেখে প্রিন্সিপাল সেই মিলিটারি সোলজারদেরকে কল করে যাতে কেউ তাকে হেল্প করে, কিন্তু তার কাছে অত সময় নেই, কারণ সিজুকা অলরেডি এখানে চলে এসছে। এখন সিজুকা কোনো রকম অস্ত্র ওঠায় না, বরং সোজা প্রিন্সিপালকে হাতে তুলে নেয় এবং ছুঁড়ে মারে। এরপর সিজুকা ক্যাজুয়েকে রক্ষা করার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই পিছন থেকে প্রিন্সিপাল গুলি ফায়ার করে। যদিও সেই গুলি তার গায়ে লাগে না, বরং সেটা সামনে থাকা ফ্রিজ বক্সের মধ্যে লেগে যায় এবং সেই কাঁচ টুকরো হয়ে ভিতরে থাকা শক্ত পুতুলের মতো শরীরটা বেরিয়ে আসে, যার মধ্যে জীবনের কোনো চিহ্ন নেই। এখন এই সব কিছু দেখে সিজুকা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে কাঁদতে শুরু করে এবং একইভাবে সে প্রিন্সিপালের গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং আমরা দেখি এই মেয়েগুলো একটা সময় একে অপরকে মেরে ফেলেছে। আর এর পেছনে একটাই কারণ, তাদের প্রত্যেকের শরীরে সেই ড্রাগস রয়েছে, যেটা কিনা তাদেরকে একটা জিনিসই শিখিয়েছে, যে কিভাবে মানুষকে নৃশংসভাবে মারতে হয়, যার ফলে পুরো স্কুল জুড়ে মৃতদেহতে ভরে যায়। কিন্তু এই স্কুলের মধ্যে একটি মেয়ে বেঁচে থাকে, আর সেটা হলো সিজুকা, যে কিনা ক্যাজুয়ের মৃতদেহের পাশে চুপচাপ বসে থাকে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ ফর ইউ।